এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। লোকটা এমনভাবে আস্তে আস্তে নরম সুরে কথা বলেন, দূর থেকে শুনলে মনে হবে যেন ভাজা মাছ উল্টে খেতে জানেন না। এমন এক সরল, ভদ্র, নম্র প্রকৃতির মানুষ তিনি। কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে সম্পূর্ণ বিপরীত এক চরিত্র। তার শিরা উপশিরে মিশে আছে মিচকা শয়তানি, ধূর্ততা আর ক্ষমতার নেশা। নামদার ওবায়দুল কাদের। তবে রাজনৈতিক অঙ্গনে তিনি বেশ পরিচিত কাউয়া কাদের নামে। ছাত্র জীবনে তার রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয় ছাত্রলীগের ক্যাডার হিসেবে। তরুণ বয়সে হাতে সংগঠনের কিছুটা ক্ষমতা আসতেই তিনি শুরু করেন দাপট, উচ্ছৃঙ্খলতা আর মাস্তানি। রাজনৈতিক ক্ষমতার ছায়া পেয়ে তিনি খুব দ্রুত বুঝে ফেলেছিলেন কিভাবে ভীতি তৈরি করতে হয়, কিভাবে প্রভাব খাটাতে হয়। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি, ফলে এই দৌরাত্ম্য বেশি দিন টেকেনি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ দেশ জুড়ে ক্ষমতাচ্যুত হয় এবং পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যায়। সে অস্থির সময়েই কাউয়া কাদেরের উত্থান থেমে যায়, তাকে যেতে হয় কারাগারে। এরপর ৫ বছর পর্যন্ত তিনি ছিলেন রাজনৈতিক অন্ধকারে, ক্ষমতার স্বাদ থেকে দূরে এবং সংগঠনের কেন্দ্রবিন্দু থেকে তিনি ছিলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন। পরে যখন শেখ হাসিনা ৮০-এর দশকে আওয়ামী লীগের হাল ধরেন, তখন দলের ভাঙা কাঠামো জোড়া লাগাতে শুরু করে। সেই সুযোগেই কাউয়া কাদের জেল থেকে মুক্ত হয়ে আবার ফিরে আসেন আওয়ামী লীগের ছত্রছায়ায়। দলের ভেতরের পুরনো নেটওয়ার্ক কাজে লাগিয়ে ধীরে ধীরে তিনি আবার শক্ত অবস্থান তৈরি করতে থাকেন। সেখান থেকে শুরু হয় তার দ্বিতীয় দফা রাজনৈতিক উত্থান। আর সেই উত্থানই পরবর্তীতে তাকে বাংলাদেশের রাজনীতির এক অত্যন্ত বিতর্কিত চরিত্রে পরিণত করে। ওবায়দুল কাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে নোয়াখালী ৫ আসনকে নিজের ক্ষমতার প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছেন। ১৯৯১ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত মোট ৬ বার তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। প্রতিটি নির্বাচনেই তার সামনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতেন বিশিষ্ট রাজনীতিবিদ মওদুদ আহমদ। এই দুইজনের রাজনৈতিক লড়াই নোয়াখালী মানুষের কাছে ছিল এক ধরনের স্থায়ী প্রতিদ্বন্দ্বিতা, যেটি প্রতি নির্বাচনে নতুন উত্তেজনা তৈরি করত। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ওবায়দুল কাদের প্রথমবারের মতো জাতীয় নির্বাচন নামক কঠিন পরীক্ষার মুখোমুখি হন। দলীয় টিকিট পেলেও তখন তিনি জনগণের মন জয় করতে ব্যর্থ হন এবং করুণভাবে পরাজিত হন। এই পরাজয় তার রাজনৈতিক জীবনে এক বড় ধাক্কা হলেও এখানেই থামেননি তিনি, বরং আরো সংগঠিত ও কৌশলী হয়ে মাঠে নামেন আগামী দিনের প্রস্তুতি নিয়ে। এরপর আসে ১৯৯৬ সালের জুন, সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে তিনি ঘুরে দাঁড়ান এবং প্রথমবারের মতো বিপুল ভোটে জয়লাভ করেন। এই জয় শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগও এই নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় ফিরে আসে। দলের এই বিজয় তাকে আরো শক্তিশালী করে তোলে এবং তিনি দ্রুতই দলের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসেন। নতুন সরকার গঠনের পর শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় ওবায়দুল কাদেরকে যুবক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এই গুরুত্বপূর্ণ পদটি তার রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করে এবং তাকে সরকারি ক্ষমতার করিডোরে প্রবেশের এক বিশাল সুযোগ এনে দেয়। এই সময় থেকে তার সামনে খুলে যায় ক্ষমতার অপব্যবহার, দলীয় প্রভাব খাটানো এবং সুবিধাভোগীদের তোষণের অসংখ্য দরজা। সরকারি পদ পদবি পাওয়ার ফলে তার হাতে এসে যায় প্রশাসনিক প্রভাব এবং অর্থনৈতিক সুবিধার বিশাল কেন্দ্র। বছর ঘুরতে না ঘুরতে তিনি নিজের চারপাশে গড়ে তোলেন প্রভাবশালী নেটওয়ার্ক, যার মাধ্যমে স্থানীয় রাজনীতি থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প সব জায়গায় শুরু হয় তার ক্ষমতার বিস্তার। এ সময় ওবায়দুল কাদেরকে ঘিরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ২০০৬ থেকে ৮ সালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় তাকে নজরে আনে তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দেশ জুড়ে দুর্নীতি দমনের নামে অভিযানে নামে। সেই অভিযানের অংশ হিসেবেই ২০০৭ সালের ৯ মার্চ দুর্নীতির অভিযোগে ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে তদন্ত চলে এবং নানা দুর্নীতির মামলায় তাকে ঘিরে জটিলতা তৈরি করতে থাকে। এই সময়টাই তিনি দীর্ঘ ১৭ মাস ২৬ দিন কারাগারে কাটান। একসময় যার রাজনৈতিক দাপটে চারিদিক কেঁপে উঠত, সে ওবায়দুল কাদের হঠাৎ করেই নিজেকে খুঁজে পান বিচ্ছিন্ন ও অস্থির এক পরিস্থিতির মধ্যে। কারাগারে থাকাকালীন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলে দলেই নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের মধ্য দিয়ে ২০০৮ সালের ৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি আবারও রাজনৈতিক মাঠে ফেরার চেষ্টা শুরু করেন এবং ধীরে ধীরে পুরনো প্রভাব ফিরে পেতে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তার উত্থান পতনের অধ্যায় পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ আলোচনার জন্ম দেয়। জেল থেকে বের হওয়ার পর ২০০৮ সালে যখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে, তখন কাউয়া কাদেরের যেন অতিরিক্ত পাখা গজায়। এই সময়ের মধ্যে তিনি এত পরিমাণ দুর্নীতি করেছেন যে লিখতে গেলে অনেক মোটা একটা বই হয়ে যাবে। কর্ণফুলী টানেল দুর্নীতি মামলা, উন্নয়ন প্রকল্পে কমিশন বাণিজ্য ও সিন্ডিকেট, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, অনৈতিক উপায়ে মূল্যবান উপহার গ্রহণের মতো অনেক অপরাধ ও দুর্নীতি তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন সম্প্রতি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪ জনের বিরুদ্ধে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা করেছে। দীর্ঘদিন ধরে এই প্রকল্পকে ঘিরে নানা প্রশ্ন ও
অস্পষ্ট ব্যয় এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার অস্বচ্ছতা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে দুদক নিশ্চিত হয় যে এখানে শুধু অনিয়মই নয়, রাষ্ট্রীয় অর্থের সুস্পষ্ট অপব্যবহার ঘটেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে প্রকল্প বাস্তবায়নের সময় ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় উপাদান যোগ করা হয়েছে এবং বিদেশি বিশেষজ্ঞদের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এসব সিদ্ধান্ত কোনো প্রযুক্তিগত প্রয়োজনের কারণে নয়, বরং ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। এর ফলে সরকারের প্রায় 585 কোটি 29 লাখ টাকা সরাসরি ক্ষতি হয়েছে বলে তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006-এর নিয়ম লঙ্ঘন করে পরামর্শক নিয়োগ দেওয়ার কারণে আরও 55,21,000 টাকার আর্থিক ক্ষতি হয় রাষ্ট্রের। এই পুরো ঘটনায় প্রকাশ করে একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প যা কোটি মানুষের উপকারে আসার কথা, সেটিকে কেবলমাত্র কিছু মানুষের লাভের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তদন্তের বিবরণ যত সামনে আসছে, জনগণের ক্ষোভও ততই বাড়ছে, কারণ এই অপব্যবহারের দায়ভার শেষ পর্যন্ত জনগণকে অর্থনৈতিকভাবে বহন করতে হচ্ছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে আসছে যে তিনি সড়ক ও সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজকে কেন্দ্র করে একটি বিশাল কমিশন বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এই সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদার প্রকল্পের কাজ বা বিল পেতে চাইলে নির্দিষ্ট পরিমাণ কমিশন বা ঘুষ দিতে বাধ্য করা হতো। অভিযোগ অনুযায়ী তার প্রভাব ও নির্দেশনায় গড়ে ওঠা এই নেটওয়ার্ক এতটাই বিস্তৃত ছিল যে দেশের বিভিন্ন অঞ্চলে বড় বাজেটের প্রকল্প নেওয়ার মানে ছিল সিন্ডিকেটের হাতে বিপুল অঙ্কের টাকা পৌঁছে যাওয়া। ফলে প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যেত, সময় মতো কাজ শেষ হতো না, আর রাষ্ট্রীয় অর্থ থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যেত। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে এবং প্রাথমিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি বিস্তৃত গবেষণায় আরো ভয়াবহ বাস্তবতা উঠে এসেছে। টিআইবির প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2009-10 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত দীর্ঘ 14 বছরে সড়ক ও মহাসড়ক খাতে 29,230 কোটি টাকা থেকে 50,835 কোটি টাকা সমপরিমাণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির প্রধান ক্ষেত্র ছিল ঠিকাদার কাজের নিয়োগ প্রক্রিয়া, বিল আদায়, প্রকল্প অনুমোদন ধাপ এবং কাজের মান নিয়ন্ত্রণের বিভিন্ন পর্যায়। গবেষণায় উল্লেখ করা হয়েছে প্রকল্প ব্যয়ের প্রায় 23 থেকে 40% পর্যন্ত দুর্নীতিতে হারিয়ে গেছে, যা কোনো উন্নয়ন খাতের জন্য চরম বিপর্যয়কর। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ ও কমিশন নেওয়াই ছিল এই দুর্নীতির প্রচলিত রূপ, যার ফলে প্রকল্পের খরচ বাড়ানো হতো, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হতো এবং বহু ক্ষেত্রে নির্মাণের পর অল্প সময়ে সড়কগুলো বেহাল হয়ে পড়ত। এরপর 2024 সালে বাংলাদেশ জুড়ে যখন কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করছিল, তখন একাধিকবার দেখা যায় যে ওবায়দুল কাদের প্রকাশ্যে এবং পরোক্ষভাবে বাংলাদেশ ছাত্রলীগকে উস্কানি দিচ্ছেন, যাতে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সর্বোচ্চ জটিলতায় পৌঁছে 5 আগস্ট। তখন শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে যায়। ক্ষমতার পালাবদলের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে 13 আগস্ট তারিখে ঢাকার একটি আদালতে একটি গুরুতর হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 4 জন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয় 19 জুলাই বিক্ষোভ চলাকালীন এক সাধারণ মুদি দোকানদারকে হত্যা করার নির্দেশ দেওয়া ও সহায়তার অভিযোগে তারা জড়িত। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। অন্যদিকে পিলখানার ভয়াবহ ট্র্যাজেডি থেকে শুরু করে শাপলা চত্বরের নির্মম অভিযান, পাশাপাশি ভোট জালিয়াতি ও আয়নাঘর নির্মাণ করে টর্চার, দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে শেখ হাসিনা একের পর এক এমন সব ঘটনার জন্ম দিয়েছেন যেগুলো নিয়ে আজও দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে। প্রতিটি ঘটনার পেছনে ছিল ক্ষমতার অন্ধ ব্যবহার, অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের। সেই সাথে তার শাসনামলের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো হিসেবে এসব এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। এত কিছুর পর জনমনে যে ক্ষোভ জন্মেছিল তা ছিল বছরের পর বছর ধরে সঞ্চিত অসন্তোষের বিস্ফোরণ। ঠিক সেই ক্ষোভেরই পরিণতি হিসেবে শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছে শেখ হাসিনাকে। সেই ক্ষমতা তিনি এতদিন ধরে শক্ত হাতেই ধরে রেখেছিলেন। জনগণের চাপ, আন্তর্জাতিক মহলের উদ্বেগ এবং ধারাবাহিক আন্দোলনের মুখে অবশেষে তার দীর্ঘদিনের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। এখন সেই সব অভিযোগের বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে, আদালত রায় ঘোষণা করেছে, বাকি আছে শুধু রায় কার্যকর হওয়া। আর এখানেই মানুষের প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র। অনেকে খোলাখুলি বলছেন শেখ হাসিনাকে যত বড় শাস্তি দেওয়া হোক না কেন তা তার করা অপরাধের তুলনায় নাকি কখনোই যথেষ্ট হবে না। তাদের দাবি, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে যে দমনপীড়ন চালানো হয়েছে, যে জীবনগুলো ঝরে গেছে, যে পরিবারগুলো আজও ন্যায় বিচারের আশায় পথ চেয়ে আছে, তার তুলনায় যে কোনো শাস্তি নাকি খুব ছোট হয়ে যাবে।
স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে যত ভয়াবহ, নির্মম ও শিহরণ জাগানিয়া ঘটনা ঘটেছে তার মধ্যে পিলখানার ট্র্যাজেডি নিঃসন্দেহে অন্যতম বড় বর্বরতা হিসেবে চিহ্নিত হয়ে আছে। শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার মাত্র কিছুদিন পরে অর্থাৎ 2009 সালের 25 ফেব্রুয়ারি দেশের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দেওয়া সেই অমানবিক বিদ্রোহ ছড়িয়ে পড়ে রাজধানীর বুকে অবস্থিত বিডিআর সদর দপ্তর পিলখানায়। যে বাহিনী দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত সেই বাহিনীর কিছু জওয়ান হঠাৎ করে অস্ত্র তুলে নেন তাদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে, আর শুরু হয় নজিরবিহীন হত্যা। টানা 2 দিন ধরে চলে সেই নৃশংস বিদ্রোহ। 57 জন সেনা কর্মকর্তার মধ্যে আর্মির অন্যতম মেধাবী ও দক্ষ অফিসাররাও ছিলেন। তাদেরকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মোট 73 জন মানুষের প্রাণহানি ঘটে পিলখানার ভেতর। এদেশের স্বাধীনতা যুদ্ধেও একসাথে এত সেনা কর্মকর্তা প্রাণ হারাননি। এ কারণে ঘটনাটিকে অনেকে দ্বিতীয় সামরিক বিপর্যয় বলেও আখ্যায়িত করেন। শত বছরেও যে ট্র্যাজেডির ক্ষত শুকাবে না, পিলখানা বিদ্রোহ সেই রকমই এক অধ্যায়। বিডিআর বিদ্রোহ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হলেও বহুদিন ধরে জনমনে প্রশ্ন রয়ে গেছে, এটি কি সত্যি হঠাৎ কোনো অসন্তোষের বিস্ফোরণ ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর ও পরিকল্পিত চক্রান্ত? বিশেষত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা সরাসরি শেখ হাসিনার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তাদের দাবি, বিদ্রোহ কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এর পেছনে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে, তার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলুল করিম সেলিম এবং তৎকালীন সাংসদ ফজলে নূর তাপস সহ আরো অনেকে। গণমাধ্যম সূত্রে সময় সময় উঠে এসেছে আরো বিস্ময়কর তথ্য। নারকীয় সেই ঘটনার ঠিক আগে কিছু বিডিআর জওয়ান তাদের দাবি দেওয়া নিয়ে গিয়েছিলেন সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কাছে। পরে দেখা যায় সেই জওয়ানদের মধ্যেই কয়েকজন বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন। এই ঘটনাটিকে অনেকেই বিদ্রোহকে উৎসাহিত বা উস্কে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন, অথচ সরকার সবসময় ঘটনাটিকে হঠাৎ সৃষ্ট অসন্তোষ বলে চালানোর চেষ্টা করেছে। ফলে এই ঘটনা সাধারণ মানুষ ও নিহত পরিবারগুলোর কাছে কখনোই বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বড় ও বিতর্কিত পদক্ষেপগুলোর একটি ছিল শাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসলমানদের উপর হঠাৎ করে দমনপীড়ন চালানো। 2013 সালের 5ই মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে দিনটি কালো অক্ষরে লেখা থাকবে, কারণ সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী ও সমর্থক ঢাকার হৃদয়ভূমি শাপলা চত্বরে জড়ো হয়েছিলেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নেয়, আর সন্ধ্যা পেরিয়ে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা এক অদ্ভুত উত্তেজনা ও অনিশ্চয়তায় ভরে ওঠে। রাত গভীর হওয়ার পরপরই পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। হঠাৎ করে পুরো এলাকায় বিরাজ করতে থাকে এক শীতল নীরবতা, কারণ শাপলা চত্বরের চারপাশের বিদ্যুৎ সরবরাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়। আলোহীন অন্ধকারে যখন হাজারো মানুষ দুশ্চিন্তা আর আতঙ্কে অপেক্ষা করছিল, ঠিক তখনই বিভিন্ন বাহিনীর যৌথ অভিযান শুরু হয়। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য শক্তিশালী বাহিনী ঘণ্টার পর ঘণ্টা অভিযান চালায়, যেন পুরো এলাকাটিকে এক বিশাল দমন ভূমিতে পরিণত করা হয়েছে। লক্ষ্য ছিল একটাই, যেভাবেই হোক শাপলা চত্বর খালি করা। 1 যুগের বেশি সময় পেরিয়ে গেছে সেই ঘটনার পর, কিন্তু শাপলা চত্বরের সেই কালো রাত্রির ক্ষত আজও জাতির স্মৃতিতে তাজা। অনেক পরিবার আজও জানে না তাদের নিখোঁজ সন্তানের কি হয়েছিল। কেউ কেউ এখনো ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সেদিনের সেই নির্মম আচরণ ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার সবচেয়ে অমানবিক ও কঠোর চেহারার এক উন্মোচন, যা তার জনপ্রিয়তার ভিতকে দুর্বল করে দেয় এবং পরবর্তী সময়ে জনরোষ তীব্র হওয়ার অন্যতম কারণ হয়ে ওঠে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে যে অসংখ্য গুরুতর অভিযোগের জন্ম হয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শিহরণ জাগানি অভিযোগ হল কুখ্যাত আয়নাঘর নির্মাণ। এটি একটি গোপন আটক ও নির্যাতন কেন্দ্র, যা রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে পরিচালিত হয়েছে বহু বছর ধরে। এই কেন্দ্রের অস্তিত্ব বহুদিন ধরে গুজব হিসেবে ঘুরে বেড়ালেও সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য ভুক্তভোগীর বয়ান, নিখোঁজ পরিবারগুলোর অভিযোগ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান মিলিয়ে একসময় এটি ভয়ঙ্কর বাস্তব সত্য হিসেবে সামনে আসে। আয়নাঘর নামটি শুনতেই মনে হয় যেন কাজ ঘেরা কোনো আধুনিক স্থাপনা, কিন্তু বাস্তবে এটি ছিল এক দুঃস্বপ্ন, যেখানে গুম হওয়া মানুষদের অন্ধকারে বিচ্ছিন্ন অবস্থায় নির্মম নির্যাতনের মধ্যে রেখে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলা হতো। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী এটি ছিল বলপূর্বক গুমের শিকারদের ওপর নির্মম পরীক্ষাগার ও একটি ছায়া কারাগার, যার কোনো সরকারি নথি নেই, নেই কোনো আইনগত কাঠামো। এমনকি পরিবারগুলো জানতেই পারত না
তাদের প্রিয় মানুষ কোথায়, কেমন আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা। গবেষণা ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায় এই গোপন ঘাঁটিতে ছিল অন্তত 16টি ছোট বড় সেল বা কক্ষ, যেখানে একসাথে 30 জন পর্যন্ত বন্দীকে আটকে রাখার ক্ষমতা ছিল। সেখানে দিনের পর দিন, কখনো কখনো বছরের পর বছর মানুষকে শিকল বন্দি রেখে জেরা করা হতো, মানসিকভাবে ভেঙে ফেলা হতো, এমনকি মৃতপ্রায় অবস্থায় ফিরিয়ে দেওয়া হতো পরিবারে, অথবা আর কখনো ফিরে আসতেন না। আরো ভয়াবহ বিষয় হলো এই আয়নাঘর পরিচালিত হতো দেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় সংস্থা ডিজিএফআই বা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং র্যাবের কিছু উচ্চপদস্থ সদস্যদের দ্বারা। অর্থাৎ এটি কোনো প্রান্তিক বাহিনী বা দুষ্কৃতিকারীর কাজ ছিল না, বরং রাষ্ট্রীয় শক্তি ও ক্ষমতার সমন্বয়ে গঠিত একটি সুপরিকল্পিত যন্ত্র, যার উদ্দেশ্য ছিল বিরুদ্ধ মত দমন, ভয় সৃষ্টি এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ। 2024 সালের 19 আগস্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সেখানে উল্লেখ করা হয়, আয়নাঘর এর নিয়ন্ত্রণে ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই গোপন কেন্দ্র পরিচালিত হয়েছে বহু বছর ধরে এবং এর ফলে শত শত মানুষ নিখোঁজ হওয়ার পেছনে তার ভূমিকার সন্দেহ ঘনীভূত হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হল এই আয়নাঘর, যেখানে মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করা হয়েছে, আইন আদালতের কোনো নিয়ম মানা হয়নি এবং রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করা হয়েছে মানুষকে ভয় দেখাতে, নিস্তব্ধ রাখতে বা রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দিতে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন আয়নাঘর শুধু একটি নির্যাতন কেন্দ্র নয়, এটি ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার সবচেয়ে নিষ্ঠুর প্রতীক, যা পরবর্তীতে তার প্রতি জনরোষ বাড়াতে এবং অবশেষে ক্ষমতাচ্যুত হওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি সমালোচিত ও ভয়াবহ অভিযোগগুলোর একটি হল বাংলাদেশের নাগরিকদের মূল সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেশে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু এসব নির্বাচন বাস্তবে কতটা গণতান্ত্রিক ছিল তা নিয়ে দেশের ভেতরে বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। বহু মানুষ সরাসরি বলেছেন এগুলো নির্বাচন ছিল না, বরং ছিল ডামি নির্বাচন, অর্থাৎ প্রহসনের মাধ্যমে সাজানো গোছানো ভোট গ্রহণ। ভোটাররা চাইলেও সেদিন নিজেদের মতামত ব্যালটে প্রকাশ করতে পারেননি, কারণ ভোট হওয়ার আগেই ফলাফল ঠিক করে ফেলা হয়েছিল। বিভিন্ন এলাকায় প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী পর্যবেক্ষকদের বক্তব্য অনুযায়ী এসব পাতানো নির্বাচনে সবচেয়ে আলোচিত অনিয়ম ছিল রাতের ভোট, যা সাধারণ মানুষের ভাষায় আগের রাতে সিল হিসেবে পরিচিত হয়ে যায়। নির্বাচন কমিশন, প্রশাসন এবং কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় রাতের অন্ধকারে ব্যালট বাক্সগুলো কেন্দ্রে ভরে ফেলা হতো নৌকা প্রতীকে সিল মারা ব্যালটে। পরদিন সকালে যখন প্রকৃত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতেন, তখন তারা দেখতেন তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ব্যালট শেষ, ভোট শেষ কিংবা কেন্দ্রটি অঘোষিতভাবে দখল হয়ে আছে। এসবের পর যখন ফলাফল ঘোষণা করা হয়, তখন দৃশ্যপট ছিল আরও স্পষ্ট। নৌকা প্রতীককে নিরঙ্কুশ বিজয়ী করা হয়েছে, বিরোধী দল প্রায় নেই বললেই চলে। অনেক আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না।